আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আই হোপ সবার অবস্থা ভালো। আমরা আজকে যে টপিকটা দেখবো এটা হচ্ছে এনসেম্বল লার্নিং। হ্যাঁ, দুইটা টপিক ইনশাল্লাহ আমরা আজকে কভার করবো, এনসেম্বল লার্নিং আর হচ্ছে র্যান্ডম ফরেস্ট। তো আজকে ম্যাথমেটিক্যাল কিছু নাই, আমরা জাস্ট থিওরিটিক্যাল টপিকগুলোই আজকে কভার করার চেষ্টা করব। খুবই ইজি দুইটা টপিক, একদম ইনটুইটিভ। আই গেস তোমাদের বুঝতে খুব বেশি একটা প্রবলেম হবে না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, সো এনসেম্বল লার্নিং জিনিসটা আসলে কি? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা এই এই সোফার ইন দিস কোর্স আমরা কি শিখছি? আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মডেলের ইমপ্লিমেন্টেশন আমরা শিখছি, রাইট? আমরা শুরু থেকে যদি আসি, লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, তারপরে হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার দেখছি, এসভিএম দেখছি আমরা। তারপরে হচ্ছে আর কি ছিল, নাইভ বায়াস ছিল, বেশ কয়েকটা অ্যালগোরিদম আমরা শিখে আসছি। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা অ্যালগোরিদমই কোনো না কোনো সিনারিওতে বেশ ভালোই কাজ করে, ঠিক আছে? এনসেম্বল লার্নিংয়ের কনসেপ্টটা কি? এনসেম্বল লার্নিংয়ের কনসেপ্টটা হচ্ছে ইটস ইটস আ কালেকশন অফ মাল্টিপল মাল্টিপল এমএল অ্যালগোরিদম, ঠিক আছে? এটা মানে বেশ কয়েকটা আহ, কি বলে, মেশিন লার্নিং অ্যালগোরিদমের কালেকশন। এইটাই হচ্ছে এনসেম্বল লার্নিংয়ের মূল কনসেপ্ট, যে আমরা এখানে এতদিন তো আমরা একটা মেশিন লার্নিং মডেল, একটা ডেটা সেটের উপরে আমার টাস্কের উপরে ডিপেন্ড করে, আমার কাজের উপরে ডিপেন্ড করে আমি একটাই মেশিন লার্নিং মডেল ইউজ করছি। কিন্তু এখন আমরা যে টেকনিকটা দেখব, এই এনসেম্বল লার্নিং টেকনিক, এখানে আমরা হচ্ছে মাল্টিপল মেশিন লার্নিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? একটা স্পেসিফিক কাজের জন্যই আমরা মাল্টিপল মেশিন লার্নিং অ্যালগোরিদম ইউজ করব। তো মেইন কনসেপ্টটা হচ্ছে এইটাই, যে ইটস আ কালেকশন অফ মাল্টিপল মেশিন লার্নিং অ্যালগোরিদমস। এনসেম্বল লার্নিং কোনো অ্যালগোরিদম না নতুন, এটা হচ্ছে তোমার মেশিন লার্নিংয়ের একটা টেকনিক। মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোকে আরও ইফিশিয়েন্টভাবে, আরও ভালোভাবে ইমপ্লিমেন্ট করার একটা টেকনিক। এখন এই যে এনসেম্বল লার্নিংয়ের কনসেপ্টটা, এইটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে দি উইজডম অফ দি ক্রাউড। উইজডম অফ দি ক্রাউড, ঠিক আছে? দি উইজডম অফ দি ক্রাউড তোমরা হয়তো বা শুনে থাকো, নাও শুনে থাকতে পারো। এই দি উইজডম অফ দি ক্রাউড যে কনসেপ্টটা, এই কনসেপ্টের উপরে বেস করেই আসলে এই এনসেম্বল লার্নিংয়ের অ্যালগোরিদমগুলো বা এনসেম্বল লার্নিংয়ের কনসেপ্টটা আসে, ঠিক আছে? আচ্ছা, একটা একটা মিনিট। তোমরা কি নয়েজ, মানে আশেপাশের কথা শুনতে পাও, নাকি শুধু আমার কথাই শুনতে পাও? স্যার আপনার ভয়েস একটু কম আসতেছে। আমার ভয়েসটা একটু কম আসতেছে, আর আশেপাশে অন্য কোনো সাউন্ড আসতেছে? স্যার এটা হালকা। অল্প বেশি না। ওকে, এখন ঠিক আছে? এখন আমার কথা শোনা যায় ঠিক মতো, ক্লিয়ারলি? জি স্যার। ওকে, ওকে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে এই যে এনসেম্বল লার্নিং এর যে কনসেপ্টটা, এটা কোথা থেকে আসলো? আরেকটা কনসেপ্ট যেটাকে আমরা বলি হচ্ছে দ্য উইজডম অফ দি ক্রাউড। দ্য উইজডম অফ দি ক্রাউডটা বোঝা খুব সহজ। এটার জন্য আমি তোমাদের একটা ভিডিও দেখাবো। উইজডম অফ দি ক্রাউডটা মানে আসলে কি, আমি যে বের করে রাখছি, তোমরা হয়তো বা অনেকেই ভিডিওটা আগে দেখছো। হ্যাঁ, একটু এই ভিডিওটা দেখো। এখানে কি করা হয়েছে, এখানে একটা গ্রুপ অফ অ্যান্ট, পিঁপড়াকে, এই যে দুইটা ছিদ্র, এই দুইটা ছিদ্রের মধ্যে টি শেপের আহ, একটা জিনিসকে পাস করতে দেওয়া হয়েছে। তো ওরা কি করতেছে, ট্রাই করতেছে। প্রথমে দেখো ছোট মাথাটা পাস করার ট্রাই করছে, হয় নাই। এরপরে কি করলো, বড় মাথাটা প্রবেশ করাইলো, দেখতেছে না, বড় মাথাটা ডিরেক্টলি পাস করানো যাচ্ছে না। এরপরে দেখবা কিভাবে ওরা পাস করে। এই ভিডিওটা একটু শেষ হোক, দেখো তোমরা। এই যে, হ্যাঁ, সো এই ভিডিওটা থেকে আমরা আসলে কি দেখলাম? হ্যাঁ, এই যে ঘটনাটা, মানে কি বলে, পিঁপড়ারা যেই কাজটা করে, এটাকে আমরা বলি হচ্ছে সোয়াম্প ইন্টেলিজেন্স। হ্যাঁ, এটাকে সোয়াম্প ইন্টেলিজেন্স বলে এই জিনিসটা। আর আমরা যে উইজডম অফ দ্য ক্রাউড বলি, এই জিনিসটা এই টোটাল, মানে এই দুইটা ঘটনা আসলে এক্স্যাক্টলি সেম। এটার মানে হচ্ছে যে মানে যখন একটা ক্রাউড থাকবে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আমরা ক্রাউডের মোস্ট অফ দ্য পিপলের যেই ইন্টেলিজেন্স বা যেই নলেজটা, ওইটাকে যদি আমরা গ্যাদার করি, তাইলে হচ্ছে আমরা দেখা যাবে যে মানে একটা ভালো সলিউশনে যাইতে পারবো।
হ্যাঁ, তোমরা তো ছোটখালে কেবিসি দেখছো না, কনবানিকা কারোর পাতি দেখছো না, কেবিসি। কেবিসিতে মনে পড়ে কি তোমাদের একটা একটা লাইফ লাইন ছিল, অডিয়েন্স পোল। হ্যাঁ, এবং দেখা যেত কি, আমার যতটুকু মনে পড়ে, যতবারই কোনো একজন কন্টেস্টেন্ট অডিয়েন্স পোল নিত, মোটামুটি সে সবসময়ই কারেক্ট অ্যান্সারটা পেয়ে যেত। হ্যাঁ, সো আইডিয়াটা আসলে এইটাই যে আমরা যদি ক্রাউডের হেল্প নেই, বা একটা ডিসিশনে আসার জন্য যদি আমরা মাল্টিপল মানুষের বা মাল্টিপল ইনফরমেশন সোর্সের থেকে আইডিয়া নিই, তাহলে আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় আমরা কি করি, একটা প্রপার অ্যান্সারে আসতে পারি। ঠিক আছে, সো এই মানে এই আইডিয়াটা থেকেই হচ্ছে এনসেম্বল লার্নিংয়ের কনসেপ্টটা যেটা এটা আসছে। তোমরা আরও তোমরা ইয়ে করতে পারবা, কি বলে, রিলেট করতে পারবা। আমরা যখন মুভি টুভি দেখি, হ্যাঁ, যখন একটা মুভি আসে বা নতুন মুভি আসে, আমরা আইএমডিবি রেটিং দেখি অথবা রটেন টমেটোর কি দেখি, রেটিং দেখি, যেখানে দেখি যে দেখা যাবে যে 4 স্টার বা 5 স্টার আসছে বা একটা ভালো রেটিং আসছে, অনেকগুলো মানুষ ভালো রেটিং দিছে, তখন এখানে আমরা কোনো মানে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমরা মেনে নিই যে ওটা ঠিক আছে। আবার যদি দেখি যে রেটিং ভালো কিন্তু মানুষ মানে রেটিং দিছে মাত্র 2-4 জন 5 জন, তখন আমরা একটু হেজিটেট করি। ঠিক আছে, সো আইডিয়াটা টোটালি এইটাই। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব যে এনসেম্বল লার্নিংয়ের টাইপ কয়টা। ঠিক আছে, এনসেম্বল লার্নিংয়ের অনেক মানে অনেকগুলো টাইপ আছে, বাট এর মধ্যে বেসিক যে আমরা হচ্ছে 4টা টাইপ দেখব। ঠিক আছে, বেসিক আমরা কয়টা টাইপ দেখব, 4টা। আচ্ছা, আমি লিখেই লিখেই ইউজ করি। ensemble, এখান থেকে হচ্ছে 4টা টাইপ আমরা দেখব। প্রথম টাইপটাকে আমরা বলি হচ্ছে ভোটিং, এরপরের টাইপটাকে আমরা বলবো হচ্ছে বেগিং, এরপর আরেকটা টাইপ আছে এটাকে আমরা বলি বুস্টিং, যেটা আসলে খুব সবচেয়ে বেশি পপুলার, বুস্টিং। দেন আরেকটা টাইপ আছে এটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাকিং। ঠিক আছে, তো আমরা একটা একটা করে তোমাদের ডিসকাস করব যে কোনটার কি মানে। এনসেম্বল স্পেলিং বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে না? স্ক্রিন কি বেশি ছোট মনে হচ্ছে নাকি দেখা যাচ্ছে? অল গুড? একটু ফিডব্যাক লাগবে আমার। ঠিকঠাক মনে হচ্ছে? সব দেখা যাচ্ছে ঠিক মতো? ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, দেখা যায়। আচ্ছা। সো এই এনসেম্বল লার্নিংয়ের কয়টা টাইপ বললাম আমরা? 4টা। আর টাইপ আরও আছে, বাট মোস্টলি আমরা হচ্ছে এই 4টা টাইপ ইউজ করি। আচ্ছা, এই 4টা টাইপের আমি হচ্ছে এখন একটু প্রিভিউ দিয়ে যাব তোমাদের, যে আসলে কোনটা কীভাবে কাজ করে। ঠিক আছে, তো প্রথমে আসো আমরা ভোটিংটা দেখি। 1 নাম্বারটা যেটা, এটা হচ্ছে ভোটিং। ভোটিংয়ে আমরা কি করি, আচ্ছা, ভোটিংয়ে আমাদের তো প্রত্যেকটা মডেলের আসলে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ট্রেন করা, একটা হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে কি করা, টেস্ট করা। ঠিক আছে, টেস্ট করা। আচ্ছা, এখন এই যে মডেলগুলো, এই মডেলের ডিফারেন্স, প্রত্যেকটা মডেলের ডিফারেন্স হচ্ছে মানে এই যে টেকনিকগুলো প্রত্যেকটা ডিফারেন্সটা হচ্ছে ট্রেনিংয়ে। ট্রেনিংটা আমি কিভাবে করতেছি ওইখানে সবার ডিফারেন্স আছে, কিন্তু টেস্টিংয়ে কোনো ডিফারেন্স নেই। সো টেস্টিং বা ইভ্যালুয়েশনে মানে হচ্ছে, ধরো তোমার কাছে যে ডেটা সেটটা আছে, তুমি ডেটা সেটটাকে এই ডেটা সেটটার উপরে একটা এনসেম্বল লার্নিং টেকনিক ইউজ করবা। এখন এনসেম্বল লার্নিং টেকনিক ইউজ করে তুমি ট্রেন কিভাবে করবা, ট্রেনিং টেকনিকটা কী হবে, এটার উপরে ডিপেন্ড করে আমরা এই 4টা টপিক বা 4টা টাইপ বের করছি। কিন্তু আমরা যখন একটা নতুন নতুন একটা, ধরো একটা নতুন এন এন একটা নতুন ডেটা পয়েন্ট, আমি এটা প্রেডিক্ট করতে চাই, এটার ভ্যালু আমি হয় ক্লাসিফিকেশন হতে পারে বা রিগ্রেশন হতে পারে, আমরা কি করতে চাই, প্রেডিক্ট করতে চাই। এই যে নতুন পয়েন্টের ভ্যালুটা যে আমি প্রেডিক্ট করব, এই প্রেডিকশনটা কিন্তু, প্রেডিকশনের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, প্রেডিকশনের কাজ সবার সেম হয়। প্রেডিকশন দুইভাবে, দুইটা কাজে হতে পারে, একটা হচ্ছে আমার কি ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে রিগ্রেশন। তো ক্লাসিফিকেশন আর রিগ্রেশনে আমরা আগে আগে এই মানে প্রেডিকশনটা নিয়ে কাজ করি। প্রেডিকশনটাতে যেহেতু কোনো ডিফারেন্স নেই, এই এনসেম্বল মেথডে প্রেডিকশনটা কীভাবে হয় এটা একটু আমি তোমাদের বলি। প্রেডিকশনটা খুব সহজ। যদি আমরা ক্লাসিফিকেশন টাস্ক নিয়ে কাজ করি,
হ্যাঁ, যদি ক্লাসিফিকেশন টাস্ক নিয়ে কাজ করি তাহলে আমরা প্রেডিকশন করব হচ্ছে একটা অ্যালগোরিদমের মাধ্যমে, যেটাকে আমরা বলি হচ্ছে মেজরিটি ভোটিং। মেজরিটি ভোটিং, ঠিক আছে, মেজরিটি ভোটিং। এর মানে কি? এর মানে হচ্ছে ধরো তোমার এই ভোটিং মেথডে বা ব্যাগিং মেথডে বা বুস্টিং বা স্ট্যাকিং যে কোনো মেথডেই আমাদের যেহেতু মাল্টিপল কি থাকবে, মডেল থাকবে, মাল্টিপল মডেলের মধ্যে ম্যাক্সিমাম মডেল যেই ক্লাসটাকে ক্লাসিফাই করবে, আমাদের আউটপুটও আমরা আমরা বলবো যে আমাদের আউটপুটটা ওই ক্লাসেরই, ঠিক আছে। মানে হচ্ছে ম্যাক্সিমাম ভোটিংয়ের উপরে আমরা ক্লাসিফিকেশনের আউটপুটটা দিব। এটা হচ্ছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর যদি রিগ্রেশন ইউজ করি, রিগ্রেশনের ক্ষেত্রে আমরা আমরা হচ্ছে অ্যাভারেজ অ্যাভারেজ বা হচ্ছে মিন ভ্যালুটা ক্যালকুলেট করবো। মানে হচ্ছে তুমি ধরো ব্যাগিং করতেছো বা বুস্টিং করতে বা ভোটিং করতেছো, ভোটিংয়ে তোমার 4-5টা তোমার মডেল আছে, সবাই রিগ্রেশনের কাজ করতেছে, রিগ্রেশন করে ভ্যালু দিচ্ছে। রিগ্রেশন করা মানে কি? তোমাকে কন্টিনিউয়াস ভ্যালু দিবে। সে দেখা যাবে 4-5টা মডেল 4-5টা ডিফারেন্ট কন্টিনিউয়াস ভ্যালু দিবে। সেক্ষেত্রে আমরা কি করব, 4-5টা ডিফারেন্ট কন্টিনিউয়াস ভ্যালুকে অ্যাভারেজ করে অ্যাভারেজ যেই ভ্যালুটা আসবে ওইটাই আমাদের আউটপুট ভ্যালু হিসেবে আমরা পাস করব, ঠিক আছে। সো এটা হচ্ছে যখন একটা নতুন ভ্যালু আসতেছে, প্রেডিকশনের কাজ করি আমরা। মানে আমাদের প্রত্যেকটা মডেলে দুইটা কাজ, ট্রেনিং আর হচ্ছে প্রেডিকশন করা। প্রেডিকশনের কাজে ক্লাসিফিকেশনে আমরা মেজরিটি ভোটিং আর রিগ্রেশনে হচ্ছে অ্যাভারেজ বা মিন ভ্যালুটা নিব, ঠিক আছে। এই গেল আমাদের টেস্টিং ফেজ বা প্রেডিকশন ফেজ। এখন আমরা দেখব যে যেখানে আসলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হয়, ব্যাগিং, বুস্টিং, ভোটিং, স্ট্যাকিংয়ের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায় হয়? ট্রেনিংয়ে গিয়ে ডিফারেন্স হয়। তো এই ট্রেনিংয়ে আসলে এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এটা আমরা হচ্ছে একটু দেখব, ঠিক আছে। আমি আরেকটা পেজ নিয়ে নিই। আচ্ছা, প্রথমে আসলে আমরা ভোটিং দেখি, ঠিক আছে। প্রথমে দেখি ভোটিংটা আসলে কিভাবে কাজ করে। খুব সহজ। ধরো ভোটিংয়ের জন্য আমরা তো এনসেম্বল মেথড করতেছি। তো এনসেম্বল মেথড করলে আমাদের মাল্টিপল কি থাকবে, মডেল থাকবে। তো আমরা ধরো 3টা মডেল নিলাম, এটা একটা মডেল বা 4টা মডেল নিলাম, এটা একটা মডেল, এটা আরেকটা মডেল, ঠিক আছে। এখন এই 3টা মডেল সেম মডেলও হতে পারে, যে আমার ধরো এটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। এখন 3টা মডেল 3টা ডিফারেন্ট মডেলও হতে পারে, অথবা একই মডেলকেই তুমি 3বার নিতে পারো ভোটিংয়ের জন্য। ধরো আমি 3টা ডিফারেন্ট নিলাম, এটা হয়ে গেল আমার, ধরো এটা নিলাম SVM, হ্যাঁ, এটা নিলাম SVM, এটা ধরো আমি লজিস্টিক রিগ্রেশন নিলাম, ঠিক আছে, LOR, লজিস্টিক রিগ্রেশন নিলাম। এটা এটা ধরো আমি একটা ডিসিশন ট্রি নিলাম, ঠিক আছে, একটা ডিসিশন ট্রি নিলাম, ওকে, ভোটিংয়ের জন্য। আচ্ছা, এখন তাইলে ভোটিংয়ে কাজ কি হবে, আমরা ট্রেনিংটা কিভাবে করব? ট্রেনিংটা হচ্ছে আমাদের তো একটা ডেটা সেট থাকবে অবশ্যই, ঠিক না? একটা ডেটা সেট থাকবে। ট্রেনিংয়ের সময় আমরা কি করব, এই যে আমার ডেটা সেটটা, এই যে আমার ডেটা সেট, এই পুরা ডেটা সেটটাকেই একবার মডেল 1কে দিব, সে এটার উপরে ট্রেনিং করবে। আরেকবার মডেল 2কে দিব, সে এটার উপরে ট্রেন করবে। আবার মডেল 3কে দিব, সে এটার উপরে ট্রেন করবে, ঠিক আছে। এই হয়ে গেল ট্রেনিং। তো এরপরে আমরা কি করব, যখন একটা নতুন ডেটা আসলো, ধরো নতুন ডেটা পয়েন্ট আসলো n, নতুন ডেটা পয়েন্টকে আমরা SVMকে দিব, ধরো সে আমাকে ক্লাসিফাই করে দিল 0। আবার নতুন ডেটা পয়েন্টকে আমি হচ্ছে আমার সেকেন্ড মডেলটাকে দিব, ধরো সে আমাকে ক্লাসিফাই করে অ্যান্সার দিল 1। আবার নতুন ডেটা পয়েন্টটাকে আমি থার্ড ক্লাসে দিব, থার্ড যে মডেলটা তাকে দিব, সে আমাকে ক্লাসিফাই করে দিল আউটপুট 0, ঠিক আছে। তাহলে আমরা আউটপুট কি, এখন আমরা তাহলে অ্যাকচুয়াল আউটপুট কী হবে, ওই যে ম্যাক্সিমাম, এই কী বলে, ম্যাক্সিমাম ভোটিং। এখানে মেজরিটি ভোটিং যেটা করছে, যে 3টা মডেলের মধ্যে 2টা মডেলই যেহেতু 0 ক্লাসিফাই করছে, আমাদের আউটপুট আসবে 0 ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। আর যদি রিগ্রেশন হইতো তাহলে আমরা তিনোটার আউটপুটকে কী করতাম, যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতাম, অ্যাভারেজ যেটা আসতো এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট, ঠিক আছে। এই ভোটিংয়ের প্রসেসটা কি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে এখানে, যে ভোটিংটা আসলে কিভাবে কাজ করতেছে? একটু রেসপন্স করতে হবে স্যার, কারো কোনো প্রবলেম আছে, কোনো কনফিউশন? স্যার স্যার একটু যদি এক লাইনে বলতেন, আমার নেটটা চলে গেছে। ভোটিং, জি স্যার, লাস্টের আপনার এক মিনিটের কথাটা। আমরা বলতেছিলাম যে এই যে ডিফারেন্সগুলো আসছে, হ্যাঁ, ডিফারেন্সগুলা কেন আসছে? এই যে এনসেম্বল লার্নিংয়ে 4টা ডিফারেন্ট প্রসেস, 4টা ডিফারেন্ট প্রসেস
ডিফারেন্সটা হচ্ছে ট্রেনিং এর উপরে বেস করে, যে আমি আমার যে মাল্টিপল, সবগুলোতেই তো মাল্টিপল মডেল থাকবে, এই মাল্টিপল মডেলগুলোকে আমি আসলে ট্রেনিংটা কিভাবে করতেছি এইটার উপরে বেস করে হচ্ছে আমার ডিফারেন্সটা আসতেছে। এসিটা চালাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ডিফারেন্সটা হচ্ছে কিসের উপরে, ট্রেনিং। এখন আমরা প্রথম যে ইয়েটা দেখতেছি ভোটিংটা, এখানে ট্রেনিং প্রসেসটা কিভাবে হয়। ট্রেনিং প্রসেসটা হচ্ছে এই ধরো তোমার চারটা মডেল, তিনটা মডেল আছে, আমি তিনটা মডেল নিছি। তিনটা মডেলের মধ্যে প্রথমটা হচ্ছে আমার এসভিএম, এরপরটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, এরপরটা হচ্ছে ডিসিশন ট্রি। ঠিক আছে, তিনোটা দিয়ে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। তো ট্রেনিং প্রসেসটা কি হবে, আমার যে পুরা ডেটাটা, মানে একদম পুরা ডেটা সেটটা, যে ট্রেনিং ডেটাটা, পুরো ট্রেনিং ডেটাটাকে আমরা একবার ভোটিংকে দিব, একবার হচ্ছে লজিস্টিক রিগ্রেশনকে, সেকেন্ড মডেলটাকে, একবার থার্ড মডেলটাকে ডিসিশন ট্রিকে দিব। তো তিনজনই কি করবে, পুরো ডেটা সেটটার উপরে সে লার্ন করবে। এরপরে আমার যখন একটা নতুন একটা ডেটা পয়েন্ট আসবে, নতুন ডেটা পয়েন্টটাকে আমরা আবার একটা একটা করে প্রত্যেকটা মডেলে পাস করবো। প্রথমে M1 মডেলে যেটা এসভিএম ছিল ওকে পাস করলাম, সে ধরো আউটপুট দিল 0। এরপরে আবার আরেকটা আমার যে সেকেন্ড মডেলটা, সেকেন্ড মডেলে সেম নতুন কোয়েরিটা পাস করলাম, সে ধরো আউটপুট দিল 1। আবার মডেল 3কে দিলাম, সে আউটপুট দিল 0। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমার ম্যাক্সিমাম ভোটিংয়ে, যেহেতু আমরা ক্লাসিফিকেশনের কথা বলতেছি, ম্যাক্সিমাম হচ্ছে আমার তিনটা মডেলের মধ্যে দুইটা মডেলই 0 ক্লাসিফাই করতেছে। তো এই কারণে আমাদের আউটপুট আসবে 2, আরে সরি 0। আর যদি এমন হতো যে আমরা রিগ্রেশন করতেছি, সেক্ষেত্রে আমরা তিনটা মডেলের আউটপুটকেই কী করতাম, অ্যাভারেজ করে যে অ্যাভারেজ আউটপুটটা আসতো ওইটাই হতো আমাদের আউটপুট। ঠিক আছে, এই হচ্ছে ভোটিংয়ের টোটাল আইডিয়া। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব ওটা হচ্ছে তোমার স্ট্যাকিং। হ্যাঁ, স্ট্যাকিংটা দেখবো কেন, কারণ স্ট্যাকিংটা হচ্ছে ভোটিংয়ের সাথে বেশ সহজে বোঝানো যায়। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে স্ট্যাকিং। স্ট্যাকিংটা একটু দেখি। আচ্ছা, স্ট্যাকিং এখানেও সেমভাবে আমাদের ধরো তিনটা মডেল, ঠিক আছে, আমরা সেমভাবে ধরো তিনটা মডেলকে তিনটা ডিফারেন্ট বক্স দিয়ে আঁকি। এটা একটা মডেল, তারপরে ধরো এটা আমার আরেকটা মডেল, এইটা আমার আরেকটা মডেল। ঠিক আছে, আচ্ছা এই আমার তিনটা মডেল। আচ্ছা, এখানে স্ট্যাকিংয়ে যেটা হয়, মোটামুটি সব কিছুই ভোটিংয়ের মতো হয়, কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস এক্সট্রা কী করি, এখানে আমার আরেকটা মডেল থাকে। ধরো আমি যেই কয়েকটা মডেলকে এনসেম্বল করে দিতে চাচ্ছি, এগুলো তো হচ্ছে আমার ওই মডেলগুলো। এছাড়াও আমার আরেকটা মডেল থাকবে, এই মডেলটার উপরে আমাদের কাজ হবে। সো আমার স্ট্যাকিংয়ের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে আমার মডেল 1, এটা হচ্ছে মডেল 2, এটা হচ্ছে মডেল 3। ঠিক আছে, তুমি এমন হতে পারে এটা তুমি এসভিএম রাখলা, এটা তুমি KNN রাখলা। ঠিক আছে, এটা আবার তুমি ধরো লজিস্টিক রিগ্রেশন রাখলা। ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশন রাখলা। আর এখানে আরেকটা মডেল আমরা দেখব, এই মডেলটাকে ধরো আমরা একটা ডিসিশন ট্রি নিলাম। ঠিক আছে, আচ্ছা এই মডেলটার কি কাজ এটাতে আমরা একটু পরে আসতেছি। ভোটিংয়ের মতো বাকি পুরো প্রসেসটা কিন্তু সেম। ঠিক আছে, তোমার এই যে একটা ডেটা সেট থাকবে, ভোটিংয়ে আমরা যা যা করছিলাম ট্রেনিংয়ের জন্য এখানেও তাই করব। এই ডেটা সেটটা আমরা প্রথম মডেলকে দিব লার্ন করার জন্য, এই ডেটা সেটটা এই মডেলকে দিব লার্ন করানোর জন্য, এই ডেটা সেটটা এই মডেলকে দিব লার্ন করানোর জন্য। এরপরে এরা কি করবে, তিনটা আউটপুট দিবে। এ ধরো আমাকে 0 দিল, এও আমাকে 0 দিল, সে ধরো আমাকে 1 দিল, ক্লাসিফাই করে 1 দিল, তিনটা আউটপুট দিল। এই চতুর্থ যেই মডেলটা, এই ডিসিশন টেকিং মডেল, এই মডেলটাকে আমরা বলি হচ্ছে, মানে এই স্ট্যাকিংয়ের ক্ষেত্রে যে তিনটা মডেল অ্যাকচুয়াল ডেটার উপরে লার্ন হচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে বেস লার্নার্স। হ্যাঁ, কি বলি, বেস লার্নার, LEARN, এগুলোকে আমরা বলি বেস লার্নার। আর এই যে মডেলটা, এই মডেলটা হচ্ছে আমার ডিসিশন টেকিং মডেল। এই মডেলটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডিসিশনগুলো নিচ্ছে, মানে অ্যাকচুয়াল আউটপুটের ডিসিশনটা দিচ্ছে। এটাকে আমি বলতেছি ডিসিশন টেকিং মডেল। ডিসিশন টেকিং মডেল।
আমি মাউস দিয়ে লিখতেছি তো এই কারণে, তোমরা যদি না বুঝতে পারো লেখা আমাকে বলবা। আচ্ছা, এটা হচ্ছে আমার ডিসিশন টেকিং মডেল। এখন ডিসিশন টেকিং মডেলে কি যায়, ইনপুট হিসেবে কি যায়? ডিসিশন টেকিং মডেলে ইনপুট হিসেবে যাবে হচ্ছে এই যে তিনটা মডেলের আউটপুট, এইটা প্লাস হচ্ছে অ্যাকচুয়াল যেই মানে অ্যাকচুয়াল আউটপুটটা যেটা, ঠিক আছে? মানে হচ্ছে ধরো তুমি একটা স্যাম্পল ডেটা পয়েন্ট ছিল, হ্যাঁ, একটা স্যাম্পল ডেটা পয়েন্ট ছিল S1। এই S1-এর তো একটা টার্গেট ভ্যালু অবশ্যই আছে, ঠিক আছে না? আমরা তো সুপারভাইজ লার্নিং করতেছি, তো এটার ধরো ক্লাসিফিকেশন অ্যাকচুয়াল অ্যান্সারটা কী হবে আমরা অলরেডি জানি। এটা ক্লাসিফাই, ধরো এটা ক্লাসিফিকেশন অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে? ক্লাসিফিকেশন অ্যান্সার হচ্ছে 0। তাইলে আমরা কি করব, এই যে মডেল মানে এই মডেলটা যখন লার্ন হবে, শিখে যাবে, তখন সে এই স্যাম্পলটার উপর একটা আউটপুট দিবে, সে আউটপুট বের করলো, ক্লাসিফাই করলো 0। এই সেকেন্ড মডেলটা আউটপুট বের করে ক্লাসিফাই করলো 0, থার্ড মডেলটা আউটপুট বের করে ক্লাসিফাই করলো 1। এরপরে আমরা কি করব, এই তিনটা মডেলের আউটপুট আর অ্যাকচুয়াল আমার যেই মডেলটা, যেই কোথায় অ্যাকচুয়ালি আমার মডেলটা যেটা হওয়ার কথা, অ্যাকচুয়ালি মডেলটার আউটপুটটা যেটা, এই চারটা জিনিসকে একসাথে আমরা কাকে দিব, আমাদের এই ডিসিশন মেকিং এই মডেলটাকে দিব। তো সে কি শিখবে, সে শিখবে যে প্রথম মডেল থেকে আউটপুট যদি এমন আসে, সেকেন্ড মডেল থেকে যদি আউটপুট এমন আসে, থার্ড মডেল থেকে যদি আউটপুট এমন আসে, তাইলে হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট এমন হওয়া উচিত, ঠিক আছে? সো এই যে ডিসিশন মেকিং মডেলটা, এই ডিসিশন মেকিং মডেলটা হচ্ছে যে কাজটা করে, সে একটা র্যাঙ্কিং দেয়। কিসের র্যাঙ্কিং দেয়? একটা ওয়েটের র্যাঙ্ক, মানে একটা ওয়েট দেয়। যেমন ধরো সে দেখলো যে ম্যাক্সিমাম স্যাম্পলের জন্যই আমার যে প্রথম মডেলটা, সে হচ্ছে ভালো অ্যান্সার মানে কারেক্ট অ্যান্সারটা দিচ্ছে, তাহলে আমি এই প্রথম মডেলটাকে একটা ওয়েট দিলাম, ধরো ওয়েট 1। এরপরে সেকেন্ড মডেলটাও দেখলাম ভালো অ্যান্সার দিচ্ছে, এটাকে একটা ওয়েট দিলাম ওয়েট 2। থার্ড মডেলটা খুব বেশি একটা ভালো সবসময় অ্যান্সার দিতে পারে না, ওকে একটা মডেল দিলাম ওয়েট 3। তো এখানে দেখা যাবে যে ওয়েট 1টা সবচেয়ে বড়, ওয়েট 2টা এর থেকে একটু ছোট, ওয়েট 3টা একেবারেই ছোট। মানে হচ্ছে তোমার যেই তিনটা মডেল আমার অ্যাকচুয়াল ডেটার উপরে ট্রেন করতেছে, এর মধ্যে কোন মডেলটা মোস্ট অফেন টাইম বেটার পারফরমেন্স করে, এইটার উপরে বেস করে আমরা হচ্ছে তিনটা মডেলকে তিনটা কি দিব, ওয়েট দিব। এরপরে আমরা হচ্ছে ফাইনালি ডিসিশনটা নিব। ডিসিশনটা সেম, এখান থেকে আমরা হচ্ছে এই তিনটা মডেল থেকে একটা ডিসিশন পাবো, তিনটা মডেল থেকে ডিসিশন নিয়ে সে ফাইনালি লার্ন করে যে ডিসিশনটা দিবে, ওর ডিসিশনটাই আমরা ফাইনাল ডিসিশন ধরে নেব। সে যদি জিরো ডিসিশন দেয় তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন 0, সে যদি 1 দেয় তাহলে আমাদের অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন কী হবে, 1। ওকে, এইটা ছিল স্ট্যাকিং। স্ট্যাকিংটা বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে স্ট্যাকিংয়ে? না স্যার। স্ট্যাকিংয়ে কোনো কনফিউশন নেই, ওকে গুড। আচ্ছা, কোথায়, আচ্ছা স্ট্যাকিং হয়ে গেলে এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই দুইটা টপিক, ব্যাগিং আর বুস্টিং। ব্যাগিং আর বুস্টিং আমরা একটু দেখে আসবো। ব্যাগিং আর বুস্টিং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কেন? কারণ ব্যাগিং আর বুস্টিংই হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। ব্যাগিং আর বুস্টিং হচ্ছে সবচেয়ে বেশি আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে গেলে ইউজ করি। আচ্ছা, এবং ব্যাগিংয়েরই একটা একটা টাইপ হচ্ছে তোমার র্যান্ডম ফরেস্ট, যেটা আমরা দেখবো সামনে। আর বুস্টিংয়েরও বেশ কয়েকটা খুব পপুলার টাইপ আছে। আচ্ছা, ওইটাতে পরে যাই। আচ্ছা, প্রথমে ব্যাগিংটা দেখি। আচ্ছা, ব্যাগিংয়ের যে এই যে ব্যাগিং কথাটা, এটার আসলে ফুল ফর্মটা কি? এটার ফুল ফর্মটা হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন। বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন, ঠিক আছে? বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন, এইটাকে আমরা শর্ট ফর্মে বলি হচ্ছে ব্যাগিং। আচ্ছা, বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন মানে কি? বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশনটা এই ট্রেনিং প্রসেসটাকেই, এখানেও মাল্টিপল মডেল আমরা ইউজ করব, কিন্তু মাল্টিপল মডেলে এখানে ট্রেনিংটা একটু কী হবে, একটু ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে আমরা একটু দেখে আসি। সেমভাবে আমরা তিনটা মডেল এঁকে নিই, আমাদের তিনটা মডেল, ঠিক আছে? এটা ধরো আমার M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। আচ্ছা, ব্যাগিংয়ে আমরা যেটা করি, আমরা মানে তুমি চাইলে ডিফারেন্ট মানে তিনটা মডেল তো তিনটা ডিফারেন্ট মডেল নিতে পারো আগের মতো, যেমন একটা তুমি SVM নিলা, একটা KNN নিলা, একটা লিনিয়ার রিগ্রেশন নিলা, কিন্তু ব্যাগিংয়ের স্পেশালিটিটা হচ্ছে ব্যাগিংয়ে আমরা একটা মডেলই বারবার নিই, ঠিক আছে? যেমন ধরো আমি যদি SVM নেই, তাহলে আমার সবগুলো মডেল SVM, মডেল 1ও SVM, মডেল 2ও SVM, মডেল 3ও কি SVM। ব্যাগিংয়ের কনসেপ্টটা হচ্ছে এটাই, যে আমরা প্রত্যেকটা মডেল
সেম মানে তিনটা লার্নিং মডেল যেগুলো, এই তিনটা লার্নিং মডেল সেম মডেলই রাখবো। আর আমার যে ডেটা সেটটাকে আমরা একটু ডিফারেন্টলি আমরা এখানে মানে ট্রেন করাবো। ডেটা সেটটা একটু আমি দেখাই কি হয়। ধরো এই হচ্ছে তোমার টোটাল ডেটা সেট, ঠিক আছে? ডেটা সেট এই ডেটা সেটটা যেহেতু আমাদের তিনটা ডিফারেন্ট মডেল আছে, এই ডেটা সেটটাকে আমরা তিনটা ভাগ করব, ঠিক আছে? তিনটা ভাগ করব এবং আমরা এই তিনটা ভাগকে এই তিনটা মডেলের উপরে ট্রেন করাবো। এই তিনটা ভাগকে হচ্ছে আমরা তিনটা মডেলের উপরে সেপারেটলি ট্রেনিং করাই। এরপরে তাদের আউটপুট যেটা আসবে ওই আউটপুট থেকে আমরা আমাদের প্রেডিকশনটা একই প্রসেসে হবে। যদি ক্লাসিফিকেশন হয়, ধরো সে 0 দিচ্ছে, সে 1 দিচ্ছে, তাহলে আমরা ম্যাক্সিমাম মানে মেজরিটি ভোটিংয়ে যেহেতু দুইটা মডেল 0 দিচ্ছে আমরা 0 ক্লাসিফাই করব। আর রিগ্রেশনের ক্ষেত্রে ওই সেম তিনজনেরই আমরা অ্যাভারেজটা দিই, ঠিক আছে? এখন এখানে কিছু ব্যাপার আছে। প্রথম হচ্ছে এই যে ডেটা সেটের স্প্লিটটা হচ্ছে, এই ডেটা সেটের স্প্লিটটা আসলে কিভাবে হবে। এই ডেটা সেটের স্প্লিটটা তোমরা মনে রাখবা, এটা সবসময় আমরা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট করি, ঠিক আছে? ডেটা সেটের যে স্প্লিটটা এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট ডেটা স্প্লিট। উইথ রিপ্লেসমেন্ট ডেটা স্প্লিট বলতে কি বোঝাচ্ছি এটা একটু এখন বুঝতে হবে, যে উইথ রিপ্লেসমেন্ট ডেটা সেট বলতে আমরা কি বোঝাচ্ছি। এটা এখন স্যার তোমাকে একটু দেখাই। যেমন ধরো আমি ডেটা সেটটা একটু পাশে আঁকি। ধরো আমার এই হচ্ছে আমার ডেটা সেট, এখানে ধরো আমার ডেটা টোটাল ধরো আমার কাছে এখানে 200 বা 2000 ডেটা আছে, বা 200 ধরি, 200 ডেটা আছে, ঠিক আছে? 200 ডেটা আছে। আমরা কি করব, তিনটাকে যদি আমার ভাগ করে দিতে হয়, তাইলে 200 ডেটার মধ্যে আমার হচ্ছে 50, 60 বা 65টা করে ডেটা, 65টা করে রো ডেটা আমার দিতে হবে, ঠিক আছে? 65টা করে আমার রো যদি দিতে হয়, তাহলে আমরা কি করব, প্রথমে এখান থেকে ধরো র্যান্ডমলি 65টা স্যাম্পল নিব। র্যান্ডমলি 65টা স্যাম্পল নিব এবং ওই র্যান্ডম 65টা স্যাম্পলকে আমরা প্রথম ডেটা সেটের স্প্লিট হিসেবে রাখবো এবং তাকে প্রথম মডেলে দিয়ে দিব, ঠিক আছে? প্রথম মডেল ট্রেন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি করব, যে এই যে 65টা মানে ডেটা স্যাম্পল আমরা অলরেডি ট্রেন করাইছি, এদেরকে আমরা আবার আগের ডেটার সাথে মার্জ করে দেব, ঠিক আছে? এই যে আমরা এটাকে উইথ রিপ্লেসমেন্ট বলার কারণ হচ্ছে এটা, যে যেই ডেটাগুলো আমরা আলাদা করে নিয়ে গেছিলাম ওদেরকে আমরা আবার ডেটা সেটের সাথে মার্জ করে সেকেন্ড স্প্লিটের জন্য আবার র্যান্ডমলি 65টা ডেটা নিব। এই 65টা ডেটা হচ্ছে আমার সেকেন্ড মডেলে যাবে ট্রেন হওয়ার জন্য। ট্রেন হওয়ার পরে ওই 65টা মডেলকে আমরা আবার অ্যাকচুয়াল ডেটার সাথে মার্জ করব। দেন থার্ড স্প্লিটের জন্য আমি আবার 65টা ডেটা নিব। এই 65টা ডেটা যাবে আমার থার্ড মডেলে ট্রেন হওয়ার জন্য, ঠিক আছে? এই যে আমরা স্প্লিট করলাম র্যান্ডমলি, এই স্প্লিটটা করাতে কি হবে, এই স্প্লিটটা করাতে দেখা যাবে যে তোমার যেই তিনটা মডেল, এই তিনটা মডেল হচ্ছে তোমার তিনটা সরি কে কিছু বললা? একটু মিউট করে রাখো স্যার, তোমার ভালো লাগে না বুঝতেছি, কিন্তু একটু মিউট করে রাখো। আচ্ছা, আমরা কি বলতেছিলাম, যে হ্যাঁ, সো এই যে আমি তিনটা স্যাম্পল নিলাম ডিফারেন্ট, এতে করে কি হবে, আমার এই যে তিনটা মডেল হচ্ছে আমার ডেটার তিনটা ডিফারেন্ট টাইপের ডেটা, কিন্তু সে দেখলো কিছু জিনিস সেম আবার কিছু জিনিস সেম না, এরকম একটা ডেটাকেই আমরা তিনটা ডিফারেন্ট মডেলের কাছে তিনটা ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করছি। তাহলে কি হবে, দেখা যাবে যে সে ডেটার একটা পয়েন্টের উপরে ভালো এক্সপার্ট হয়ে গেছে, সে ভালো কাজ করে একটা অংশের উপরে। এই মডেলটা আমার ওই একই ডেটার আরেকটা অংশের উপরে ভালো কাজ করে, আর এই লাস্ট মডেলটা আমার ডেটার আরেকটা পোর্শনের উপরে খুব বেশি ভালো কাজ করে। সো আলটিমেটলি দেখা যাবে যে আমার মানে মানে যদি কালেকটিভলি চিন্তা করি, তাহলে আমার পুরো মডেলেরই মানে পুরো ডেটা সেটটার উপরেই আমার পুরো মডেলটা ব্যাগিং ইমপ্লিমেন্ট করার পরে আমার তিনটা মডেল একসাথে খুবই ভালো পারফরমেন্স দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাগিংয়ের টোটাল আইডিয়া। এখন এখানে কোনো কনফিউশন আছে কারো, কিভাবে কাজ করতেছে বা টোটাল মানে বেসিক আইডিয়াটা কি বোঝার ক্ষেত্রে কোনো প্রবলেম? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে স্যার রিপ্লেসটা করে দিচ্ছি 65 ডাটা আবার রিপ্লেস করা দেওয়ার পর আবার 65 ডাটা
স্প্লিটের জন্য যে আবার র্যান্ডমলি সিলেক্ট করতেছি স্যার, যেগুলো আমরা মার্জ করে দিয়েছি অলরেডি স্যার, ওইখান থেকে কি কোনো র্যান্ডম ডাটা আবার রিসিলেক্ট হয়ে যাবে স্যার? হ্যাঁ হবে, এটাই তো আমরা চাই। আমরা তো চাই যে প্রথম 65টার সেকেন্ড 65টার মধ্যে কিছু ডেটা সেম থাকুক। এটাই তো আমরা চাই। এটা মানে এটাই তো ট্রু র্যান্ডমনেস। যদি সেম থাকে কিছু পয়েন্ট, ধরো এখানে 5টা, এখান থেকে 5টা বা 10টা ডেটা এখানেও চলে আসছে, তাইলে তো ভালো। তাইলে আমার একই দেখা যাবে, সিমিলার টাইপ অফ ডেটা আমার এই মডেলটাও চিনে, এই মডেলটাও চিনে। তাহলে তারা দুইজনই হচ্ছে কি করতে পারবে, ভালো পারফরমেন্স করতে পারবে। ঠিক আছে? যদি আমি আলাদা করতাম, মানে উইদাউট রিপ্লেসমেন্ট করতাম, তাহলে প্রবলেম কি হতো? তোমার কোয়েশ্চেন করাতে আমার এটা মাথায় আসলো। দেখো প্রবলেমটা কি হতো যদি আমরা উইদাউট রিপ্লেসমেন্ট করতাম। উইদাউট রিপ্লেসমেন্ট করলে কি হতো, আমার এই যে এরকম প্রপার স্প্লিট করা লাগতো, যে আমি ধরো ডেটা সেটটাকে 3টা ভাগে ভাগ করছি, এরকম 3টা ভাগে ভাগ করছি, এই ভাগের উপরে কাজ করতেছে শুধু সে, এই ভাগকে কাজ করতেছে শুধু সে চিনে, আর এই ভাগের উপরে কাজ করতেছে শুধু সে। আচ্ছা, এখন এই মডেলের জন্য কিন্তু মানে ডেটা সেট হয়ে গেছে শুধু এইটা, সে এই বাকি 2 অংশের উপরে তার কোনো ধারণা নাই। এই এই মডেলের জন্য ডেটা সেট হয়ে গেছে শুধু এটা, তারও বাকি 2 অংশের উপরে কোনো ধারণা নাই। এই মডেলের জন্য ডেটা সেট হয়ে গেছে এটা, বাকি 2 অংশের উপরে তার কোনো ধারণা নাই। তাইলে মানে এই যে 3টা মডেল, এই 3টা মডেলের আমার ডেটা সম্পর্কে যে কনসেপ্ট, মানে ডেটা সম্পর্কে এই 3টা মডেলের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কি মানে মার্জ করা পসিবল হলো? তুমি চিন্তা করে দেখো, তারা কিন্তু টোটালি ডিফারেন্ট ডেটার উপরে ট্রেন হওয়া 3টা ডিফারেন্ট মডেল। এদের মধ্যে নলেজের কিন্তু কোনো ইন্টারসেকশন নাই। মানে এমন না যে কিছু পরিমাণ একই ডেটার উপরে তারা ট্রেন হয়েছে যাতে তাদের হচ্ছে তুমি একই ডিসিশন নেওয়ানোর জন্য তাদের কাজ করাইতে পারো। ঠিক আছে? এরকম কিন্তু না। এখন যদি আনফর্চুনেটলি এমন হয় যে ধরো তোমার ডেটা সেটের মধ্যে প্রথমে যে ডেটা সেটগুলো সবগুলোর আউটপুট ছিল 0, আর লাস্টের দিকে যে ডেটা সেটগুলো সবগুলোর আউটপুট ছিল 1, তাহলে কি হবে? এই মডেলটা সবসময় 0ই প্রেডিক্ট করবে, এই মডেলটা সবসময় 1ই প্রেডিক্ট করবে, কারণ সে দেখছে সবসময় তাকে যা ডেটা দিছি সবগুলোতে সবসময় 0ই ছিল, সে 0ই শিখছে, 0ই দিবে। এই মডেলটা সবসময় 1ই দেখছে, 1ই শিখছে এবং সে 1ই আউটপুট দিবে। ঠিক আছে? তাইলে তো এটা ওই 3টা ডিফারেন্ট মডেল, 3টা ডিফারেন্ট ডেটা সেটের উপরে ট্রেন করানোর মতোই হয়ে গেল। এখানে তো আর এনসেম্বল লার্নিং এর কিছু থাকলো না। বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। ঠিক আছে? এই কারণে আমরা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট করি, যাতে পুরা ডেটা সেট সম্পর্কে এই প্রথম মডেলেরও কিছু আইডিয়া থাকে, পুরা ডেটা সেট সম্পর্কে সেকেন্ড মডেলেরও কিছু আইডিয়া থাকে, থার্ড মডেলের কিছু আইডিয়া থাকে। তাইলে সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা কি করতে পারবো, 3টা মডেলের আউটপুটকেই বলতে পারবো যে হ্যাঁ, তার এই মডেলটা যে আউটপুট দিচ্ছে তার পুরা ডেটা সেটটার উপরেই কিছু না কিছু আইডিয়া আছে, শিখছে, শিখে হচ্ছে সে আউটপুটটা দিতে পারতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে এখানে, কোনো কোশ্চেন ব্যাগিং নিয়ে? না আচ্ছা স্যার। আচ্ছা, ব্যাগিংটা কিন্তু খুবই পপুলার একটা এনসেম্বল লার্নিং মেথড। আমরা মানে তুমি শিখার পরে যখন কাজ করতে যাবা দেখবা প্রায়ই আসলে আমরা এটা ইমপ্লিমেন্ট করি। ওকে, লাস্ট আরেকটা টপিক আমাদের আরেকটা বাকি আছে, এটা হচ্ছে বুস্টিং। বুস্টিং বুস্টিংটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। আচ্ছা, ব্যাগিংয়ের মধ্যে একটা জিনিস বাদ গেছে। ব্যাগিংয়ের মধ্যে আমরা হচ্ছে ইয়ে দেখব, র্যান্ডম ফরেস্ট দেখব। একটু পরেই দেখব। র্যান্ডম ফরেস্টটা মানে মেশিন লার্নিংয়ের মধ্যে খুব বেশি পপুলার এবং খুব রেসপেক্টেড একটা একটা মডেল। মানে আমরা এটাকে মডেল হিসেবে ট্রিট করি, কিন্তু এটা আসলে একটা এনসেম্বল লার্নিং টেকনিক। এখানে হচ্ছে আমরা এই প্রত্যেকটা মডেলে আমরা একটা ডিসিশন ট্রি ইউজ করি, বুঝছো? মানে আমার এখানে যেমন প্রত্যেকটা মডেল সেম না, আমি এসভিএম নিয়ে করছি। আমি যদি ব্যাগিংয়ে সবগুলা মডেলের ক্ষেত্রে ডিসিশন ট্রি ইউজ করি, সেক্ষেত্রে যেহেতু আমার অনেকগুলো ট্রি, সেই ট্রি থেকে নাম পড়ে গেছে র্যান্ডম ফরেস্ট। তো আমরা দেখবো আর কি একটু পরে র্যান্ডম ফরেস্টটা, বুস্টিংটা শেষ করি। ওকে, সো বুস্টিংয়ের আইডিয়াটা ব্যাগিং থেকে একটু ডিফারেন্ট। ব্যাগিংয়ে কি হচ্ছিল দেখো, ব্যাগিংয়ে কিন্তু আমরা প্যারালাল ট্রেনিং করাচ্ছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু প্যারালাল ট্রেনিং করি, আমি একই সাথে এই মডেলটা আর এই 3টা মডেলকে একই সাথে কিন্তু আমি ট্রেন করাইতেছিলাম। ডেটা সেটের সেগমেন্ট ডিফারেন্ট ছিল, কিন্তু আমরা প্যারালালি 3টা মডেলকে আমরা ট্রেন করাইছি। বুস্টিংয়ে ট্রেনিংটা প্যারালাল না, বুস্টিংয়ে ট্রেনিংটা হবে তোমার কি বলে এটাকে, সিকোয়েন্সিয়াল ট্রেনিং হবে। কীভাবে সিকোয়েন্সিয়াল ট্রেনিং হবে আমি দেখাই তোমাদের।
আচ্ছা, এই ধরো তোমার মডেল তিনটা, ঠিক আছে? এর মধ্যে ধরো আমি তিনটা ডিফারেন্ট মডেল নিলাম, ঠিক আছে? এখানে চাইলে তুমি তিনটা আচ্ছা, বুস্টিংয়ের ক্ষেত্রে তুমি তিনটা ডিফারেন্ট মডেল নিতে পারো। ধরো আমি প্রথমে নিলাম এটা আমার এসভিএম, খুব মজার মডেল এসভিএম নিলাম। এরপর আমি একটা ডিসিশন ট্রি নিলাম, ঠিক আছে? আরেকটা ধরো আমি কেএনএন নিলাম। ক্লাসিফিকেশনের জন্য আমি ক্লাসিফিকেশন টাস্ক করব, তিনটা মডেল নিচ্ছে। আচ্ছা, এখন এই হলো আমার ডেটা, এই ডেটাকে আমরা তিনটা মানে মডেলকে একসাথে দিব না। আমরা কি করব, প্রথমে ডেটাটাকে দিব এসভিএমকে, প্রথম মডেলটাকে। এটা আমার 1 নম্বর মডেল, এটা 2 নম্বর মডেল, এটা হচ্ছে 3 নম্বর মডেল। তো 1 নম্বর মডেলকে আমি প্রথমে ডেটাটা দিব, দিলে সে কী করবে, কিছু সে এটার উপর ট্রেন হবে, লার্ন করবে, শিখবে। শিখে এরপরে তার ইভ্যালুয়েশন হবে, ইভ্যালুয়েশন হওয়ার পরে বা টেস্টিং ডেটার উপরে সে কিছু রং প্রেডিকশন দিবে, ঠিক না? অবশ্যই সে লার্ন করার পরে তার কি থাকবে, কিছু রং প্রেডিকশনস থাকবে। তো আমরা কি করব, পরের স্টেপে মানে পরের ফেজে আমরা এসভিএফ ডেটা সেটটাকে এমনভাবে ইয়ের কাছে দিব, ডিসিশন ট্রির কাছে দিব, যেখানে এই যেই পয়েন্টগুলোর উপরে, যেই ডেটা পয়েন্টগুলোর উপরে আমার এসভিএম রং প্রেডিকশন দিছে, ওই প্রেডিকশনের ইনফরমেশনও তার কাছে থাকবে, ঠিক আছে? এখন ডেটা সেটটার কাছে কী ইনফরমেশন আছে, যে এই যে আমার আগের মডেলটা যেই ডেটাগুলোর উপরে রং প্রেডিকশন দিচ্ছিল, ওই রং প্রেডিকশনের ডেটাটাও আমার ডিসিশন ট্রির কাছে আছে। তাহলে এখন ডিসিশন ট্রি বা সেকেন্ড মডেলটা কী করবে, ওই যে আগের মডেল যে জিনিসগুলোর উপরে রং প্রেডিকশন দিচ্ছিল, এই জিনিসগুলোকে সে আরেকটু স্পেশালভাবে শেখার চেষ্টা করবে, আরেকটু জেনারেলাইজ করে শেখার চেষ্টা করবে, যাতে ওই রং প্রেডিকশনগুলোর উপরে তার আর কি না হয়, সামনে ভুল না হয়। আচ্ছা, হয়ে গেল। এখন এই রং প্রেডিকশনগুলোর উপরে ওর ভুল হয় নাই, ঠিক আছে, কিন্তু এর মানে তো এই না যে ডিসিশন ট্রি আর কোনো রং প্রেডিকশন দিবে না। এই সেকেন্ড মডেলটার তার নিজেরও আবার কিছু রং প্রেডিকশন থাকতে পারে, সেও শিখছে, সেও ডেটা সেটের উপরে ভালো লার্ন করছে, এই আগের ভুলগুলা সে শুধরে নিছে, কিন্তু তার নিজেরও কিছু কি থাকবে, ভুল থাকবে। সো তার ভুলগুলা সহ ডেটা সেটটাকে তখন আমরা পাঠাবো আমাদের থার্ড মডেলের কাছে, যে ভাই তুমি এখন ডেটা সেটটা শিখো এবং মাথায় রাখবা যে এই পয়েন্টগুলোর উপরে কি করা যাবে না, ভুল করা যাবে না। তখন আমার ফাইনাল লাস্ট যে ডেটা সেটটা, সে দেখা যাবে যে খুবই খুবই ভালো পারফর্ম করবে, এবং তার যে তার রং প্রেডিকশনের পরিমাণ একেবারেই দেখা যায় যে খুব কমে আসে, হ্যাঁ, অনেক অনেক কমে আসে। কমে আসলে আমাদের ডেটা দেখা যায় যে তিনটা ফেজে লার্ন করার পরে আমার যে বুস্টিংয়ের যেই টেকনিকটা, এটা আমাকে খুব ভালো একটা দেখা যায় মেশিন লার্নিং মডেল দেয়, যেখানে ভুলের পরিমাণ বা অ্যাকুরেসি খুব ভালো, ভুলের পরিমাণ খুব কম, ঠিক আছে? এখানে কিন্তু আমরা ডেটা সেটকে আর ওইভাবে ওই আলাদা আলাদা করে ভাগ করতেছি না। আলটিমেটলি এখান থেকে যে আউটপুটটা আসবে প্রেডিকশনের ক্ষেত্রে, ওইটাই হবে আমার হচ্ছে ফাইনাল আউটপুট, ঠিক আছে? এই হচ্ছে বুস্টিংয়ের মেইন আইডিয়া। মোটামুটি একটু সহজই ছিল এই ব্যাগিং থেকে, বাট টোটাল আইডিয়াটা হচ্ছে এটা। এই পর্যন্ত ক্লিয়ার সবার? কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন নাই? ওকে, আচ্ছা, যদি না থাকে তাহলে খুব ভালো। আমরা একটু দেখব যে এই যে আমরা বুস্টিং, ব্যাগিং, স্ট্যাকিং শিখলাম, রুটিং শিখলাম, এনসেম্বল লার্নিংগুলো শিখলাম, এগুলা আসলে মানে এদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা কী, ঠিক আছে? অবশ্যই কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকবে। তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের কথা যদি চিন্তা করি, আগে ধরো ডিসঅ্যাডভান্টেজটাই বলি। ডিসঅ্যাডভান্টেজটা যদি আগে বলি, তোমরা কেউ কি কিছু একটু গেস করে বলতে পারবা যে ডিসঅ্যাডভান্টেজটা, মানে সবচেয়ে বড় এবং খুব অবভিয়াস একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজটা কি হবে এখানে? এই যে প্রত্যেকটা মেথড আমরা শিখে আসলাম, এখানে একটা খুব অবভিয়াস একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হবেই হবে। কেউ কি বলতে পারবা যে এই ডিসঅ্যাডভান্টেজটা কি হবে? একটু চিন্তা করে দেখো কি হইতে পারে ডিসঅ্যাডভান্টেজটা। ওকে, সো ডিসঅ্যাডভান্টেজটা মেইনলি যেটা, আমরা আগে হচ্ছে এতদিন কী করতেছিলাম, একটা ডেটা সেটের উপরে একটা মডেলই ট্রেন করাচ্ছি। এখন আমাদের মাল্টিপল মডেল কি করাইতে হবে, ট্রেনিং করাইতে হবে। এখন মাল্টিপল মডেল যদি ট্রেনিং করাইতে হয়, তাহলে অবভিয়াসলি আমার কম্পিউটেশন বাড়বে,
কম্পিউটেশনাল কস্টটা বাড়বে, ঠিক না? মানে আরও বেশি সিস্টেমটা কমপ্লেক্স হবে এবং কম্পিউটেশনাল কস্টটা বাড়বে। এখন এইটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। হ্যাঁ, আমরা তো সবসময় চাই যে যেন কম কম্পিউটেশনাল কস্ট লাগে, কিন্তু আমি অ্যাকুরেসি বা আমার ভালো একটা মডেল পাওয়ার জন্য আমরা যে এনসেম্বল লার্নিং ইমপ্লিমেন্ট করলাম, এটা করতে গিয়ে দেখলাম কি যে আগে আমার একটা মডেল ট্রেন করানো লাগতো, এখন আমি 3, 4, 5টা মডেল ট্রেন করাচ্ছি, তাহলে অবভিয়াসলি আমার কি হবে, একটা কম্পিউটেশনাল কস্ট বাড়বে। কিন্তু এমন যদি হয় যে এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি বা যে অ্যাডভান্টেজগুলো পাচ্ছি, অ্যাডভান্টেজগুলো যদি খুব বেশি ভালো অ্যাডভান্টেজ হয়, তাইলে আমরা কম্পিউটেশনাল কস্টটাও মেনে নিতে রাজি। তো আমরা আসলে দেখি অ্যাডভান্টেজগুলো কী কী। অ্যাডভান্টেজগুলো হচ্ছে অ্যাডভান্টেজটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, এটা তো খুব অবভিয়াস যে পারফরমেন্স তো ইমপ্রুভমেন্ট হবেই। আর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট হওয়া মানে আমার কি আসবে, অ্যাকুরেসি ভালো আসবে, আমার ভুল কম হবে। আচ্ছা, এটা একটা প্রথম ইয়ে। যে 1 নম্বর হচ্ছে ইমপ্রুভ পারফরমেন্স। অ্যাকুরেসি কি অলওয়েজ পারফরমেন্স ভালো আসবে নাকি অনেক এটা সময় কম আসতে পারে না, নেগেটিভ? এটা হচ্ছে আমি এটা বলি, অ্যাকুরেসি সবসময় ভালো আসবে কি না, যে ইন জেনারেল কেস তোমার হচ্ছে অ্যাকুরেসি সবসময় ভালো আসা উচিত। কারণ হচ্ছে তুমি একই ডেটা সেটের উপরে যদি একটা মডেলকে ট্রেন করায় ওই মডেলের অ্যাকুরেসি বা F1 স্কোর বলো, রিকল বলো, এটা দেখো। আর ওই সেম ডেটা সেটের উপরে তুমি যদি মাল্টিপল মডেল ট্রেন করো বা যে কোনো একটা এনসাম্বল টেকনিক ইমপ্লিমেন্ট করো, তাহলে কিছুটা হলেও মানে তোমার পারফরমেন্স ইমপ্রুভমেন্ট আসাটা স্বাভাবিক। হ্যাঁ, এখন হইতে পারে যে পারফরমেন্স ইমপ্রুভ হয় না, ডিগ্রেডেশন হয়েছে, সেক্ষেত্রে আমাদের ডেটা সেট দেখতে হবে, ট্রেনিং প্রসেসে কোনো প্রবলেম হয়েছে কিনা দেখতে হবে, কিছু না কিছু ইস্যুস হয়তো বা থাকতে পারে, কিন্তু ইন জেনারেল সবসময়ই আমাদের পারফরমেন্সটা আসলে ইমপ্রুভ হওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে রোবাস্টনেস। রোবাস্টনেস বলতে কি বোঝাচ্ছি? রোবাস্টনেস হচ্ছে আমরা আরও সহজে বুঝতে পারবো এই যে ব্যাগিং। আমরা এখানে কি করতেছিলাম, আমাদের ডেটা সেটটাকে 3 ভাগে, র্যান্ডমলি 3 ভাগে ভাগ করে, বা ওভারল্যাপিং স্যাম্পলস ছিল, কিন্তু আমরা ডেটা সেটটার উপরে আমাদের 3টা মডেলকেই আইডিয়া দেওয়ার ট্রাই করছি। তো এখন এক্ষেত্রে কি হয় যে ডেটা সেটের ডিফারেন্ট পোর্শনের উপরে, বা ধরো তোমার ডেটা সেটের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্সের উপরে তোমার এক একটা মডেল এক্সপার্ট হয়ে যায়, ঠিক আছে? তুমি যেই মডেলটাকে ডেটা সেটের যেই পার্টের উপরে শিখাইছো ভালো, সে দেখা যাবে যে ওই পার্টের উপরে সে এক্সপার্ট, বা ওই পোর্শনগুলো, ওই ফিচারগুলো সে ভালো প্রেডিক্ট করতে পারে, ভালো বুঝতে পারে। সেমভাবে সেকেন্ড আরেকটা মডেল, থার্ড বা ফোর্থ আরেকটা মডেল দেখা যাবে তোমার ডেটা সেটের আরেকটা ডিফারেন্ট পোর্শনের উপরে কী হবে, এক্সপার্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে যে তোমার মানে ফিচার স্পেসিফিক রোবাস্টনেস তুমি পাবা, যে কোনো স্পেসিফিক ফিচারের জন্য কোনো একটা মডেল দেখা খুব ভালো কাজ করতেছে, ঠিক আছে? আর থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে বায়াস ভ্যারিয়েন্স ব্যালেন্স। বায়াস ভ্যারিয়েন্স ব্যালেন্স বা রিডাকশন করা, রিডাকশনই হয় আসলে। বায়াস আর ভ্যারিয়েন্স দুইটাকেই সে হচ্ছে রিডাকশন করতে পারে, আচ্ছা, এইটা নিয়ে এবার একটু কথা বলার আছে যে বায়াস ভ্যারিয়েন্স রিডাকশনটা আসলে কিভাবে হয় বা কি হচ্ছে এখানে। বায়াস ভ্যারিয়েন্স রিডাকশনে আমরা আসলে দুইটা জিনিস দেখছিলাম, আমরা কিন্তু আগেও আমরা পড়ছি যে আমাদের কি হয়, ওভারফিটিং হয় অথবা আন্ডারফিটিং হয়। ওভারফিটিং হতে পারে অথবা আন্ডারফিটিং হতে পারে। সেক্ষেত্রে যদি ধরো ওভারফিটিং হয় কোথাও, যেমন ধরো ডিসিশন ট্রি, আমরা পড়ে আসছি ডিসিশন ট্রি এমন একটা মডেল যেখানে খুব সহজেই ওভারফিটিং হয়ে যায়। ডিসিশন ট্রি এমন একটা মডেল যেখানে খুব সহজেই কী হয়ে যায়, ওভারফিটিং হয়ে যায়। কারণ ওই যে আমরা ল্যাবে কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের কি হচ্ছে, সে একদম পিওর স্প্লিট পাওয়ার আগ পর্যন্ত সে ভাগ করেই যাচ্ছে, ক্যালকুলেশন করেই যাচ্ছে, ট্রিটাকে বড় করেই যাচ্ছে, যে ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে এত পিওর স্প্লিটের শেষের দিকে দরকার হয়নি। হ্যাঁ, আমরা দেখা যায় যে প্রুনিং করেই কাজটা করে ফেলতে পারি, আমাদের কাজ হয়ে যায়। তো যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল, এটা কি করে একদম তোমার ডেটা সেটের একদম লিফ নোট পাওয়া পর্যন্ত সে স্প্লিট করতে থাকে। তো খুব অফেন
মানে খুব স্বাভাবিকভাবেই দেখা যায় প্রায়ই ডেটা সেট আমার ডিসিশন ট্রি কোথাও ট্রেন করলে একটা ডিসিশন ট্রি সে দেখা যায় কি হয়, ওভারফিটেড হয়ে যায়। তো ওভারফিটেড হওয়া মানে কি? ওভারফিটেড হওয়া মানে তার হচ্ছে লো বায়াস, তার বায়াস লো। আমি কি ভুল বলছি? হ্যাঁ, না ঠিক আছে, তার লো বায়াস আর হাই ভ্যারিয়েন্স থাকে, হাই ভ্যারিয়েন্স এইচভি লিখলাম আমি, হ্যাঁ, হাই ভ্যারিয়েন্স থাকে। তো আমরা তো লো বায়াস চাই এবং লো ভ্যারিয়েন্স চাই, দুইটাই আমাদের লো দরকার, বায়াসটাও লো করা দরকার করতে চাই, ভ্যারিয়েন্সটাও আমরা লো করতে চাই। তো যখন আমরা এই ডিসিশন ট্রিটা যখন এরকম ওভারফিটেড হয়, তুমি যদি একটা ইয়ে করো, ডিসিশন ট্রিটাকে যদি তুমি ব্যাগিং বুস্টিং বা কোনো একটা এনসেম্বল লার্নিংয়ের মেথডের মধ্যে নিয়ে যাও, তখন দেখা যায় যে তার এই হাই বায়াসটা কমে হচ্ছে লো বায়াস, সরি হাই ভ্যারিয়েন্সটা কমে হচ্ছে লো ভ্যারিয়েন্স হয়ে যায়। কেন লো ভ্যারিয়েন্স হয়ে যায়? ওই যে এতক্ষণ কি হচ্ছিল, এতক্ষণ দেখা যাচ্ছিল যে আমি একটা মডেলকেই, একটা ডিসিশন ট্রিকে একটা ডেটা সেটের উপরেই ট্রেন করাইছি, ঠিক আছে, একটা ডিসিশন ট্রিকে একটা ইয়ের উপরে ট্রেন করেছি, সে ওই ডেটা সেটের উপর ওভারফিটেড হয়ে গেছে। কিন্তু এখন আমি কিন্তু এই কাজ করিনি, আমি এখন 3-4টা মডেল নিছি, 3-4টা মডেল সবাই এই ডেটা সেটের কোনো না কোনো অংশের উপরে ভালো কাজ করে, এবং প্রত্যেকের আউটপুটের যখন আমি অ্যাভারেজ বা প্রত্যেকের আউটপুটের মেজর ভোটিং যখন আমি নিয়ে কাজ করব, তখন আমার যে আউটপুটটা আসবে এটা দেখা যাবে একটা লো ভেরিয়েন্স আউটপুট আসবে। লো বায়াস তো অলরেডি ডেটা মানে ডিসিশন ট্রি তো অলরেডি ছিলই, তুমি যখন মাল্টিপলটা নিয়ে ভোটিং করে কাজ করবে তখন দেখা যাবে তোমার ভ্যারিয়েন্সটাও কী হয়ে যাবে, লো হয়ে যাবে। সেমভাবে যদি কোনো মডেল আন্ডার ফিটিং হয়, আন্ডার ফিটিংয়ের ক্ষেত্রেও সেমভাবে দেখা যায় যে আমাদের ব্যাগিং বুস্টিং এই যে প্রসেসগুলো, এনসেম্বল লার্নিংয়ের প্রসেসগুলো ওই হাই বায়াস থেকে লো বায়াসের দিকে নিয়ে আসতে পারে, ঠিক আছে। সো এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট কয়েকটা অ্যাডভান্টেজ, আর ডিসঅ্যাডভান্টেজটা তো আমরা আলাপ করছি। ওকে, ক্লিয়ার সবার কাছে এনসেম্বল লার্নিংয়ের টপিকগুলো, কী কী যেই বিষয়গুলো আমরা ডিসকাস করলাম? কোথাও কোনো আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো হ্যাঁ, শুনতেছি, বলেন। স্যার, আমার ফোনে 1% চার্জ স্যার, ইলেকট্রিসিটিও নাই স্যার। স্যার যদি প্রেজেন্টটা কনসিডার করতেন স্যার। তুমি ইয়েতে জেনারেলের মধ্যে আইডি লিখে যাও, সমস্যা নেই, পরে ইয়েটা রেকর্ডিংটা ওকে দেখে স্যার। ওকে। ওকে স্যার, সো আসসালামু এখানে আলাইকুম। আমাদের, আচ্ছা আমি র্যান্ডম ফরেস্ট দেখতেছি, ensemble learning-টা। আমরা একটু পরে এখন র্যান্ডম ফরেস্টটা দেখব। র্যান্ডম ফরেস্টটা অলরেডি আমাদের মানে মোস্ট অফ দ্য পার্ট শেখা হয়ে গেছে, যেহেতু আমরা ব্যাগিং দেখছি। আমাদের এখানে আর কি বাকি আছে আমরা একটু দেখি। ব্যাগিং হয়ে গেল, বুস্টিং হয়ে গেল, স্ট্যাকিংও আমরা করে ফেলছি। আচ্ছা, পিসিএ লার্নিং বাউন্স। আচ্ছা, এরপর আর এখানে তেমন কিছু নাই। আমরা একটু এখন র্যান্ডম ফরেস্টটা দেখি। আচ্ছা আচ্ছা, তোমাদের এই পর্যন্ত কি আইডিয়া ক্লিয়ার? কোথাও কোনো কনফিউশন আছে কারো? কোনো কিছু জানার আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের লাস্ট টপিক আজকের এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট, আচ্ছা, র্যান্ডম ফরেস্টে কী হয়? র্যান্ডম ফরেস্টে আমরা তো একটু আলোচনা তখন করছিলামই। র্যান্ডম ফরেস্ট হচ্ছে আসলে একটা ব্যাগিং প্রসেস, ঠিক আছে, একটা ব্যাগিং এনসেম্বল। ব্যাগিংটা ছিল আমাদের কী যেন ছিল, ব্যাগিংয়ের ফুল ফর্মটা বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন। আচ্ছা, বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন ছিল। সো র্যান্ডম ফরেস্টে আমরা কী করব, বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেশন বা ব্যাগিং করব। সেক্ষেত্রে আমার ধরো যদি 3টা বা 4টা মডেল হয়, ধরো এই 3টা মডেল, 3টা মডেলের প্রত্যেকটা মডেলই হবে একটা করে কি ডিসিশন ট্রি। এটাও একটা ডিসিশন ট্রি, যেহেতু ডিসিশন ট্রি অনেক ভালো কাজ করে, তো আমরা প্রত্যেকটা মডেলই আমরা কী নেব, ডিসিশন ট্রি নেব। আমরা ব্যাগিংয়ে বলছিলাম যে ব্যাগিংয়ে প্রত্যেকটা মডেল আমরা কী রাখি, সেম রাখি। আচ্ছা, আর আমার এটা যদি হয় ডেটা সেট, এই ডেটা সেট থেকে আমরা হচ্ছে ওই যে ওইভাবে র্যান্ডম স্যাম্পলিং করে আমরা তাদেরকে কী করব, লার্ন করাবো। আচ্ছা, এখন
অন্য যে কোনো মডেলের ক্ষেত্রে তুমি ব্যাগিং করতে পারো, কোনো সমস্যা নেই। ডিসিশন ট্রির ক্ষেত্রে যে করতে হবে এমন না, শুধুমাত্র ডিসিশন ট্রির ব্যাগিং যখন আমরা করি এটাকে একটা ডিফারেন্ট নাম আমরা দিই, এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট, এবং এটা খুব পপুলার এবং খুবই রোবাস্ট, খুব ভালো কাজ করে। কারণ কি, আচ্ছা র্যান্ডম ফরেস্ট নামটা র্যান্ডম ফরেস্ট হওয়ার পিছনে কারণ কিন্তু হচ্ছে ডিসিশন ট্রি। কারণ যেহেতু আমরা এখানে মাল্টিপল ডিসিশন ট্রি ইউজ করতেছি, অনেকগুলো ডিসিশন ট্রি থাকবে, সো অনেকগুলো ট্রি মিলে কি হয় একটা ফরেস্ট, এই কারণে আসলে নাম পড়ছে র্যান্ডম ফরেস্ট। এখন এখানে এদের এটার ধরো আউটপুট 1 0 আসতে পারে, এটার 0 আসতে পারে, এটার 1 আসতে পারে, এদের আউটপুটের উপরে বেস করে আমরা হচ্ছে কি করব, আমার অ্যাকচুয়াল আউটপুটে যাব। বাট এখানে এবার কিছু জিনিস একটু একটু জানতে হবে, দুইটা বিষয়। আমরা যে এখানে ডেটা সেটটা থেকে কি করি, ডেটা সেটটা থেকে আমরা স্যাম্পল নিয়ে, কিছু স্যাম্পল নিয়ে প্রথম ডিসিশন ট্রিকে রান করাই, এরপর আবার কিছু স্যাম্পল নিয়ে সেকেন্ড ডিসিশন ট্রিকে রান করাই, আবার কিছু স্যাম্পল নিয়ে থার্ড ডিসিশন ট্রিকে রান করাই। এই জিনিসটা র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে দুইভাবে করা যায়, ঠিক আছে, দুইভাবে করা যায়, এই কাজটা দুইভাবে করা যায়। একটাকে আমরা বলি হচ্ছে রো স্যাম্পলিং, আরেকটাকে বলি হচ্ছে ফিচার স্যাম্পলিং। একটাকে আমরা বলি রো স্যাম্পলিং, আরেকটাকে আমরা বলি হচ্ছে ফিচার স্যাম্পলিং, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা এবার স্যার একটু দেখাই, রো স্যাম্পলিং ফিচার স্যাম্পলিংটা আসলে কী জিনিস। ধরো আমার ডেটা সেট, এটা হচ্ছে আমার ডেটা সেট। আমার ডেটা সেটে টোটাল ধরো এনটা রো আছে, হ্যাঁ এনটা রো আছে, আর ফিচার আছে ধরো এম সংখ্যক ফিচার আর এন সংখ্যক আমার রো আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেটা। আচ্ছা এটা যদি হয় তাহলে আমরা কি করব, আমরা রো স্যাম্পলিং কাকে বলতেছি, রো স্যাম্পলিং বলতেছি যদি আমার এনটা ডেটা থেকে আমি কম ডেটা, মানে ধরো এন থেকে ছোট সংখ্যক কয়েকটা রো নিয়ে যদি আমি একটা ডেটা সেট বানাই, যেমন ধরো এখানে যদি এমন হতো যে এখানে 200টা রো আছে, ঠিক আছে, 200টা ডেটা স্যাম্পল আছে, এর মধ্যে থেকে ধরো আমি 50টা নিছি, এর মধ্যে থেকে ধরো আমি 50টা নিছি, তাহলে আমি 50টা রো নিছি, ঠিক আছে, কলাম কিন্তু সবগুলো আছে, হ্যাঁ, যদি ধরো এখানে এম সংখ্যক কলাম, এই 50টা ডেটাতেই এম সংখ্যক কলাম আছে, আমার রো সংখ্যা আমি কমায় আনছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে রো স্যাম্পলিং, ঠিক আছে, এটাকে বলতেছি রো স্যাম্পলিং। তো এটাকে আমরা ধরো এন ড্যাশ দিয়ে বুঝাই। সো এন ড্যাশটা কি, এন ড্যাশ হচ্ছে নাম্বার অফ রোজ যেটা অলওয়েজ লেস দেন এন, মানে অ্যাকচুয়াল নাম্বার অফ রোজ, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি রো স্যাম্পলিং। আর সেমভাবে আমার ফিচার স্যাম্পলিং কি হবে, ফিচার স্যাম্পলিং মনে করো তোমার কাছে 1 2 3 4 5 6 7 বা 8টা হচ্ছে তোমার কাছে কলাম আছে, 8টা ফিচার আছে, ঠিক আছে, ওই টার্গেট ফিচার বাদ দিয়ে তোমার কাছে ধরো 8টা ফিচার আছে, তাহলে আমরা 8টা টার্গেট ফিচার থেকে আমরা চাইলে চুজ করে ধরো 4টা আনতে পারি, যে আমি এই 4টা ফিচারের উপরে ট্রেন করাবো আমার প্রথম ডিসিশন ট্রিটাকে, ঠিক আছে, প্রথম যে ডিসিশন ট্রিটা এটাকে ধরো আমি 8টা ফিচারের উপরে ট্রেন করাবো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিচার স্যাম্পলিং। মানে তুমি যদি রো ধরে বাছাই করে আনো ডেটা, তাহলে যেখানে রো সেম, ফিচার সংখ্যা এক্স্যাক্টলি সেম অ্যাকচুয়াল ডেটা সেট থেকে, ওইটাকে আমরা বলতেছি রো স্যাম্পলিং। আর যদি এমন হয় যে তুমি ফিচার ধরে বাছাই করতেছো, যে তোমার কলাম আছে ধরো 8টা, এর জায়গায় তুমি 4টা বা 5টা কলাম নিচ্ছ, সেক্ষেত্রে আমরা এটাকে বলতেছি কি ফিচার স্যাম্পলিং। তো ফিচার স্যাম্পলিংয়ে কী হবে, তোমার একটা নতুন এম আসবে, এম ড্যাশের সাইজ সবসময় কিছু ছোটো হবে এম থেকে, টোটাল যে ফিচার এটা থেকে ছোটো হবে। এখন এই যে আমরা যে ডিসিশন ট্রিগুলোকে যে রান করাচ্ছি বা ট্রেন করাচ্ছি, এই ডিসিশন ট্রিগুলোকে আমরা দিব একটা এম ড্যাশ এন ড্যাশ, প্রথমে একটা স্যাম্পলিং হবে যেখানে এম ড্যাশ এন ড্যাশ একটা ডেটা যাবে, এরপরে ডেটা সেট আমার মডেল 2 যেটা, এটাতে যাবে ধরো এম ডাবল ড্যাশ এন ডাবল ড্যাশ, আর যেটা 3 নাম্বার মডেলে যাবে এম ট্রিপল ড্যাশ এন ট্রিপল ড্যাশ। আইডিয়াটা সেম, এখানে ওভারল্যাপিং ফিচার থাকবে, ওভারল্যাপিং রো থাকবে, কিন্তু আমরা প্রত্যেকটা আমাদের যে প্রত্যেকটা ডিসিশন ট্রিকে অ্যাকচুয়াল ডেটা থেকে ছোট ডেটাতে কি করাবো, ট্রেন করাবো। এখানে রো নাম্বারও কম হবে, কলাম নাম্বারও কম হবে, কিন্তু অ্যাগ্রিগেট করলে সবগুলোর আবার কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। অবশ্যই এটা মেনটেন করতে হবে যে আমার যেই রোগুলো স্প্লিট হচ্ছে, রোগুলো যেন ওভারল্যাপিং রো হয়, যে মনে করো যেই রোগুলো প্রথম ডিসিশন ট্রিতে ট্রেন হয়েছে, এর মধ্যে থেকে 4 5টা 10টা রো আমার ডিসিশন ট্রি 3তেও ট্রেন হচ্ছে, ঠিক
ঠিক আছে? আবার সেমভাবে ফিচারের জন্য সেম। ধরো আমি দুইটা ফিচার এমন রাখছি যেটা দুইটা ফিচার এইখানেও ট্রেন করায়, এখানেও ট্রেন করায়, এখানেও ট্রেন করায়, ঠিক আছে? এই ফিচার কোনটাকে রাখবো, সিলেক্ট করে ট্রেন করাবো কি করাবো না, এগুলো আমরা হচ্ছে ওই যে আগের স্টেপ, মানে এখন তো আমরা মডেল ট্রেনিং নিয়ে কথা বলতেছি। মডেল ট্রেনিংয়ের আগে আমরা কি করি, ফিচার ইঞ্জিনিয়ারিং করি, ফিচার সিলেকশন করি। ওই স্টেপগুলোতে আমরা এই ডিসিশনগুলো নেই যে আমরা যদি ধরো র্যান্ডম ফরেস্ট ইমপ্লিমেন্ট করতে যাই, তাহলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফিচার কোনটা, সবচেয়ে বেশি ইনফরমেশন রাখতেছে এমন দুইটা ফিচার, এমন একটা বা দুইটা ফিচার কোনটা, যাদেরকে হচ্ছে আমরা যখন এভাবে ডেটা স্প্লিট করব, স্যাম্পলিং করব, প্রত্যেক স্যাম্পলেই যেন ওই ডেটাগুলো থাকে, এটা ইনশিওর করার জন্য আমরা আলটিমেটলি ওই যে ফিচার ইঞ্জিনিয়ারিং বা ফিচার সিলেকশন যেটাই বলো এটা করে থাকি, ঠিক আছে? সো এইটা করে হচ্ছে বাকি ব্যাগিংয়ের কনসেপ্ট বাকিটা পুরাটা এটার সাথে সেম, যে স্যাম্পলিংগুলো হয়ে গেলে আমরা তিনটা মডেল আমার ট্রেন হয়ে যাবে, তিনটা মডেলকে ট্রেন করাবো। এরপরে যদি আমার একটা নতুন ধরো এক্স এক্স একটা নতুন ডেটা আসলো, এক্স নতুন ডেটাকে আমরা কি করাবো, তিনটা ডিসিশনটিকেই পাঠাবো, ও একটা অ্যাড্রেস দিবে, অ্যান্সার দিবে, ও একটা অ্যান্সার দিবে, ও একটা অ্যান্সার দিবে। তিনজনের অ্যান্সার উপরে বেস করে যদি ক্লাসিফিকেশন টাস্ক হয়, মেজরিটি ভোট নিয়ে আমরা আউটপুট দেব। আর যদি রিগ্রেশন টাস্ক হয় সেক্ষেত্রে আমরা কি করব, অ্যাভারেজ ভোট নিয়ে আমরা একটা আউটপুট দেব, ঠিক আছে? ওকে, এই হচ্ছে র্যান্ডম ফরেস্টের টোটাল আইডিয়া। আর ছোট কিছু বিষয় বাকি আছে আমি বলবো এখনই, কিন্তু এই পর্যন্ত ক্লিয়ার তোমরা? কোনো কনফিউশন, কোয়েশ্চেন কিছু আছে কারো? স্যার এখানে যে ফিউচার সিলেকশনের ব্যাপারটা বললেন, হ্যাঁ, এর কি স্যার অলওয়েজ কি স্যার আমার ইম্পর্টেন্ট ফিচার গুলো দে, নাকি মাঝে মধ্যে ভুলও দিতে পারে? এটা তো ডিপেন্ড করবে তুমি ফিচার সিলেকশন বা ফিচার ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করতেছো। যদি ফিচার সিলেকশন ফিচার ইঞ্জিনিয়ারিং প্রসেস ঠিক থাকে, তাহলে তো তুমি ভালো ফিচার যেগুলো আসলেই তোমার ডিসিশন মেকিংয়ে ইম্পর্টেন্ট ওয়েট রাখে বা ইম্পর্টেন্ট ইনপুট দিচ্ছে, ওই ফিচারগুলোই তুমি সিলেক্ট করবা। এবং সেক্ষেত্রে তুমি চাইলে ওই ইম্পর্টেন্ট ফিচারগুলো ভাগ করে দিতে পারো। যেমন ধরো আমি ইম্পর্টেন্ট ফিচারগুলো দিয়ে তিনটা মডেলের মধ্যে দুইটা মডেলকে ইম্পর্টেন্ট ফিচারগুলো দিয়ে ট্রেন করাইছি, আরেকটাকে যেগুলো কম ইম্পর্টেন্ট ফিচার ওগুলো দিয়ে ট্রেন করাইছি, এটাও করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা স্যার এই চেষ্টা ক্ষেত্রে করি, কি মানে আমি শেষ করি, আর যেটা চেষ্টা করি ইম্পর্টেন্ট ফিচারগুলো সব জায়গাতেই রাখার ট্রাই করি, যাতে হচ্ছে আমার মডেলটা প্রত্যেকটা মডেলই হচ্ছে ডেটার যে অ্যাকচুয়াল পিকচারটা, মানে ডেটার মধ্যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যেই ফিচারগুলোতে আছে, ওই ফিচারগুলো সম্পর্কে যেন প্রত্যেকটা মডেলই আইডিয়া রাখে, এটা ইনশিওর করার জন্য হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ফিচারগুলো সবাইকেই ট্রেন করানোর ট্রাই করে, ঠিক আছে? বলো। স্যার স্যার আরেকটা ব্যাপার আছে না স্যার, মানে যে টপিকটা নিয়ে কাজ করতেছি ওইটার একটা নলেজ থাকা লাগে, যে ওইটার উপরও আমরা নিজেরা কিছু কলাম সিলেক্ট করি হ্যাঁ, হ্যাঁ, যেগুলো ফিউচার মানে ডোমেন স্যাম্পলিং নলেজ এর তোমার মধ্যে অবশ্যই আসে থাকতে না। হবে। হিউম্যান নলেজ। ডোমেন নলেজ তো তোমার অবশ্যই থাকতে হবে। ডোমেন নলেজ ছাড়া তো তুমি কাজ আলটিমেটলি ফিচার সিলেকশনে ভালোভাবে ফিচার সিলেকশন করতে হলে তোমার ডোমেন নলেজ অবশ্যই লাগবে। আমরা ওই যে ডিসিশন ট্রির যেই ক্লাস টেস্টটা তোমাদের নিলাম, ওই কোশ্চেনটা জি মনে স্যার। আছে? ওই কোশ্চেনে কিন্তু ওই ডোমেন নলেজের বেসিসেই তোমার ফাইনাল যে ডিসিশনটা তুমি নিবা, যে তুমি এনট্রপি ইউজ করবা নাকি গেইন ইউজ করবা, কোনটা আসলে চুজ করবা তোমার ডিসিশন ট্রির জন্য, এটা কিন্তু তোমার ওই মানে ডোমেইন নলেজের উপরেই ফাইনালি এসে কি পড়ে। মানে আমরা অনেক ক্যালকুলেশন করে আসছি, ক্যালকুলেশন করে এসে কি দেখছি, যে আমার কখনো মানে যদি এন্ট্রপি নেই ফিভার চুজ করতেছে বারবার, যদি গিনি নেই সে হচ্ছে ফ্যাটিক চুজ করতেছে, তখন কিন্তু তোমার আলটিমেটলি কোথায় আসতে হচ্ছে, ওই ডোমেন নলেজে আসতে হচ্ছে, যে ফিভার যেহেতু খুব কমন একটা সিমটম, এটাকে আমরা নিব না, আমরা তখন গিনি চুজ করব, ঠিক আছে? এই নলেজ তোমার লাগবেই, ডোমেন নলেজ সবসময় লাগবে। ওকে, আর কোথাও কোয়েশ্চেন আছে কারো? আর না স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আর একটা জিনিস আমরা যেটা একটু আলোচনা করে আজকে শেষ করে দেবো, এটা হচ্ছে এই ব্যাগিং পড়ানোর সময় আমরা বুস্টিং পড়ায় আমরা এখানে বলছিলাম, আমরা যে ডিসিশন ট্রির ব্যাপারে একটু ডিসকাস করছিলাম, যে ডিসিশন ট্রি কি হয়, একটা ওভারফিটিং টাইপের মডেল, খুব খুব তাড়াতাড়ি তার ওভারফিটিং হয়ে যায়। আমরা এখানে একটু তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যে এই ওভারফিটিংটা তাহলে আমার এই ব্যাকিং বা বুস্টিং করলে ফিক্স হচ্ছে কিভাবে, হ্যাঁ, ফিক্সটা হচ্ছে কিভাবে আসলে, বলতেছি তো ফিক্স হচ্ছে, কিন্তু এটা হচ্ছে কিভাবে আসলে, এটা একটু দেখি। আচ্ছা,
আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে আমার যে ডিসিশন ট্রিটা এটা টেন্ডস টু ওভারফিট, খুব তাড়াতাড়ি তার ওভারফিটিং হয়ে যাওয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে। ওভারফিটিংয়ে কী হয়, আমাদের ট্রেনিং দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি, আর একটা হচ্ছে টেস্টিং অ্যাকুরেসি, ঠিক না? টেস্টিং অ্যাকুরেসি যদি এমন হয় যে ট্রেনিং অ্যাকুরেসি খুব ভালো, টেস্টিং অ্যাকুরেসি খুব খারাপ, সেক্ষেত্রে আমরা মডেলটাকে বলি যে তার ট্রেনিং অ্যাকুরেসি ভালো মানে হচ্ছে তার লো বায়াস হাই ভ্যারিয়েন্স, ঠিক আছে? লো বায়াস হাই, আর টেস্টিং অ্যাকুরেসি খারাপ, এটাকে আমরা বলি লো বায়াস হাই ভ্যারিয়েন্স, এবং এটা হচ্ছে ওভারফিটিং। আর যদি উল্টাটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে আন্ডারফিটিং, মানে হচ্ছে সে ট্রেনিং ডেটাতেই অ্যাকুরেসি খুব খারাপ, তখন আমরা তাকে বলে দিই হচ্ছে আন্ডারফিটিং, ঠিক আছে? আন্ডারফিটিং। আচ্ছা, এখন আমাদের ডিসিশন ট্রির ক্ষেত্রে কী হয়? আমাদের ডিসিশন ট্রির ক্ষেত্রে এই ঘটনাটাই হয় যে তার দেখা যায় যে ট্রেনিং ডেটায় খুব ভালো পারফরমেন্স দেখায়, টেস্টিং ডেটাতে এসে সে হচ্ছে একদম তেমন খুব মানে একদমই খারাপ করে তা না, কিন্তু খুব প্রায়ই দেখা যায় যে তার ওভারফিটিংটা হয়ে যায়। আচ্ছা, এখন এটা মানে এটা সমাধানটা কিভাবে হয়? এটা সমাধানের উত্তর হচ্ছে এই যে স্যাম্পলিং। এই সমাধানের উত্তরটা হচ্ছে স্যাম্পলিং। যখন আমরা স্যাম্পলিং করতেছি, স্যাম্পলিং করার কারণে কি হয়, তোমার ডেটা সেটের প্রতিবার তোমার এই যে প্রথম ডিসিশন ট্রিটা, এটা হচ্ছে সেকেন্ড ডিসিশন ট্রি, থার্ড ডিসিশন ট্রি, প্রত্যেকেই তোমার একটা ডেটা সেটের একটা ডিফারেন্ট স্যাম্পলের উপরে কাজ করে, ঠিক আছে? আমরা যদি একটু ধরো একটা ভিজুয়ালাইজেশন যদি করার ট্রাই করি, ধরো এটা হচ্ছে আমার এই স্কোয়ার বক্সটা হচ্ছে আমার ডেটা সেট, ঠিক আছে? এই স্কোয়ার বক্সটা ডেটা সেট। এখন আমি প্রথমে কী করলাম, এই অংশটুক আমার একটা ডিসিশন ট্রিকে দিয়ে ট্রেন করাইলাম, আবার ধরো এই অংশটুক আরেকটা ডিসিশন ট্রিকে দিয়ে ট্রেন করাইলাম, আবার ধরো আমি এই যে অংশটুক বাকি আছে এখানে আবার ধরো এই অংশটুক আমি আরেকটা ডিসিশন ট্রিকে দিয়ে ট্রেন করাইলাম, ঠিক আছে? এখন কি হচ্ছে, আমার পুরো ডেটা সেটটা কভার হয়েছে, কিন্তু এই কোণার এই কোণার ডেটাগুলো, এগুলার ব্যাপারে ধরো ডিসিশন ট্রি 1-এর আইডিয়া খুব ভালো, এই কোণার ব্যাপারে ধরো ডিসিশন ট্রি 2-এর আইডিয়া খুব ভালো, আর এই যে নিচের দিকের এই কোণার যে ডেটাগুলা, এই ডেটাগুলার ব্যাপারে ডিসিশন ট্রি 3-এর আইডিয়া কি খুব ভালো। ওরা কিন্তু ওভারফিট হয়েছে, যেহেতু ডিসিশন ট্রি ওভারফিট হয়, কিন্তু এই ডিসিশন ট্রিটা এই কোণার ডেটাগুলোর উপরে ওভারফিট হয়েছে। এই সেকেন্ড ডিসিশন ট্রিটা এই কোণারগুলোর উপরে কী হয়েছে, ওভারফিট হয়েছে। থার্ডটা হচ্ছে এই কোণারগুলা। তো আলটিমেটলি দেখা যায় যে এই যে আমার হাই ভ্যারিয়েন্স ছিল, লো বায়াস আর হাই ভ্যারিয়েন্সটা যেটা ছিল, যে টেস্টিং ডেটায় তার প্রবলেম হচ্ছিল, এই টেস্টিং ডেটার প্রবলেমটা বা এই হাই ভ্যারিয়েন্সটা যেহেতু এখন যেহেতু আমি মার্জ করে ফেলছি, তিনটাকে মার্জ করার কারণ দেখা যায় যে সবার ব্যাপারেই, মানে ডেটা সেটের মোটামুটি সবার ব্যাপারে এখন আমার আইডিয়া ভালো, তো সব ক্ষেত্রে আমি মোটামুটি ভালো কী করতেছি, পারফরমেন্স করতেছি। তো আমার টেস্টিং ডেটার ক্ষেত্রে তখন দেখা যায় যে ভ্যারিয়েন্সটা কী হয়ে আসে, লো হয়ে আসে। এইভাবে আমরা হচ্ছে এই ব্যাগিং করলে তোমার এই যে র্যান্ডম ফরেস্টের ডিসিশন ট্রির যে প্রবলেমটা ওভারফিটিংয়ের, এটা সলভ করতে পারি আর কি, ঠিক আছে? এই ছিল আর কি আজকের ক্লাসের টোটাল আইডিয়া। এখন তোমাদের যা যা আলোচনা হলো আজকে, এটার মধ্যে কোথাও কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ধরে নেই মোটামুটি সবাই সব কিছু বুঝতে পারছো, কোনো প্রবলেম নেই। আমরা তাহলে ক্লাস এখানে শেষ করে দেবো আর কি। ওকে, আমি রেকর্ডিংটা অফ করে দিই।